মানে কোরিয়ান বর্ণমালার মধ্যে যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংযুক্ত স্বরবর্ণ এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণ এরকম 4টা লেয়ার আছে, তাই না? তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে স্বরবর্ণ নিয়ে। স্বরবর্ণ, স্বরবর্ণ কয়টা? 10টি। স্বরবর্ণ হচ্ছে 10টি, তাই না? এই 10টি বর্ণ নিয়ে হচ্ছে আমরা গতকাল লিখে দিয়েছিলাম এবং এই কথা বলেছিলাম। আপনারা কি কমপ্লিট করছেন? এই 10টা বর্ণ কি কমপ্লিট? জি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই পারেন। এবার একটু আমরা দেখি তো আসলে, একটু ট্রাই করি। যদিও আমি আপনারা একটু ইয়ে করবেন, আপনারা বর্ণগুলোর নাম বলবেন, ঠিক আছে? আমি লিখছি এখানে। এই বর্ণটির নাম কি বলেন তো? আ। 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 এখন এই আর সাথে যদি আমরা আরো একটি স্ট্রোক যুক্ত করে দেই তাহলে কি হবে? ইয়া। ইয়া। ই, এরপরে হচ্ছে আ। 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 হ্যাঁ, ই আ। এরকম ভাবে অন্ত্যেষ্ঠ অ দিতে পারেন, সমস্যা নাই। কারণ আপনার সেকেন্ড বর্ণ কখনোই যে স্বরবর্ণ আর কি, এটা মানে স্বরে এটা অন্ত্যেষ্ঠ আকার হয়ে যায়। যাই হোক, আচ্ছা তাহলে এই বর্ণটির নাম কি বলেন তো? ও। ও। এই বর্ণটার নাম ও। আরেকবার। ও। ও, হ্যাঁ। ও এবং উ, এটা পার্থক্য আছে। এটা হলো উল্টা টি যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো এটা হচ্ছে ও। অবশ্যই ও। হ্যাঁ, যদি এর সাথে আমরা আরো একটি দাগ যুক্ত করে দেই, একটি রেখা টেনে দেই বা স্ট্রোক দিয়ে দেই, তাহলে কি হবে? ইয়। ইয়। ই ও। অ। ই সরি। ও। অ। অ। অ না, এটা বলা যাবে না। এবং ও এটার মধ্যে ইয়। পার্থক্য আছে। ও। ই ও। ইউ। ই ও। হ্যাঁ, ইউ। ইয় হচ্ছে আপনারা যেটা বলতেছেন, ইয় হচ্ছে অর সাথে যখন আপনি আবার আরো একটি অতিরিক্ত স্ট্রোক দিয়ে দিবেন, তখন হচ্ছে এটা অ। তাহলে দেখেন এই এবং এই কে যদি আমরা অয় বলি তাহলে কিন্তু পার্থক্যটা অনেক হয়ে যায়, বুঝতে হবে। এই জন্য যথাযথ উচ্চারণটা আমরা করার চেষ্টা করব এবং সঠিক যে উচ্চারণ সেটা আমরা করার চেষ্টা করব। আচ্ছা, এবার যদি আমরা এই টির মতো একটা বর্ণ আঁকি তাহলে এটা কি হবে? উ। স্বরবর্ণ। এটা হলো উ বর্ণ। উ, যখন এর সাথে আমরা আরো অতিরিক্ত একটা আরো স্ট্রোক যুক্ত করে দেব তখন কি হবে? এটা ইউ। ই ইউ। উ। ই উ। এখন এই ইটা কোথায় যুক্ত করবেন? সামনে। সামনে আগে। ই। এই বর্ণটার নাম কি বলেন তো? ইয়। ইয়। ই, তারপরে অ। হচ্ছে হ্যাঁ অ। ইয়। আচ্ছা, যদি আমরা এরকম হাইফেন বা আপনার যে মাইনাস চিহ্ন যেটা আছে, বিয়োগ চিহ্ন, যদি এরকম দেই, এটা এই বর্ণটার নাম কি? এটা একটা বর্ণ, উ। স্বরবর্ণ। এটা হলো, উ। বলেন। উ। উ। এই উটা উ। বলার সময় আপনার লক্ষ্য রাখতে হবে এই নিঃশ্বাসটা কি আপনার নাক দিয়ে বের হচ্ছে কিনা। এটা নিঃশ্বাসটা নাক দিয়ে বের করতে হবে, কারণ এটা হলো দীর্ঘ উ। দীর্ঘ বলার সময় দাঁতের দাঁত কামড় দিয়ে নাক দিয়ে এটার উচ্চারণটা করতে হয়। উম। উম। ঠিক আছে? আর এইগুলো সব সময় কার্ড হিসেবে যুক্ত হবে। ঠিক আছে? আপনারা এগুলো পরবর্তীতে এগুলো আস্তে আস্তে ইয়ে হয়ে বুঝতে পারবেন। এবার যদি আমরা সোজা সোজা একটা দাগ টেনে দেই বা একটা স্ট্রোক নেই তাহলে এটার নাম কি হবে? এই বর্ণটি কি? এটা হলো ই। ই বর্ণ। ই বর্ণ। তাহলে দেখেন এই কোরিয়ান বর্ণ কিন্তু একদম সহজ, একদম সহজ। শুধুমাত্র দুইটা বর্ণ একটু ভিন্ন। কোনটা? এই উটা আর হলো ইটা, এই হলো। আর তাছাড়া আপনার প্রত্যেকটা বর্ণ একটা সিঙ্গেলের সাথে আরেকটা স্ট্রোক দিলে আরেকটা বর্ণ হয়ে যাচ্ছে। কত সহজ! তো আচ্ছা, গত ক্লাসটা হচ্ছে আমাদের রেকর্ডে একটু প্রবলেম হয়েছিল। সেটা রেকর্ড মেবি হয় নাই অথবা পুশ হয়েছিল, যে কারণে আমরা ওটা আপলোড করি নাই। কেউ কেউ ক্লাস করতে পারেন নাই, তারা হচ্ছে আজকের ক্লাসটি দেখবেন। আর তাদের জন্য আমি আরেকটা বার এবং আপনাদের সহকারে যে বর্ণগুলো আসলে কিভাবে লেখা উচিত, লেখার যে কৌশল, সেগুলো আরেকটা বার আমি দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা স্বরবর্ণ নিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব। স্বরবর্ণ হলো 10টি। এ হলো প্রথম কথা। এখন লেখনের যে পদ্ধতি, সেটা হলো প্রথম যে বর্ণটা আমাদের সেটা হলো আ বর্ণ। আ, সেটা হলো এরকম স্বরে আ, অথবা অন্ত্যেষ্ঠ আকার আ, অথবা আকার হিসেবে এটা কার হিসেবে যুক্ত হবে। এখন এই আ বর্ণটা যদি আমরা আরেকটা বার লিখি এবং তার সাথে যদি অতিরিক্ত আরো একটা স্ট্রোক আমরা দিয়ে দেই, সমান সমান হবে দুইটা, দিয়ে দেই, তাহলে এই অতিরিক্ত একটা স্ট্রোক যে যুক্ত করলাম এটার কারণে হবে রস্যই যুক্ত করে দেন। তারপরে এটা কাজ শেষ, ইর কাজ শেষ। তাহলে বাকি পড়ে থাকে কি? দেখেন আ বর্ণটি থাকে, পাশে লিখে দেন আ। যদিও এটা সঠিক লিখনই না,
তবে সঠিক উচ্চারণের ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন। এটা সঠিক লিখনই হচ্ছে রস্বই অন্ত্যেস্থ অ আকার ইয়া, কারণ স্বরে কখনো পরে লেখা যায় না, অন্ত্যেস্থ অ দিয়ে কাজ সারতে হয়। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের তৃতীয় বর্ণটি, সেটা হলো অ। ও অ অথবা অন্ত্যেস্থ অ হিসেবে এটা কাজ করবে। এখন এই অ বর্ণটি আবার যদি আমরা লিখে এর সাথে অতিরিক্ত আমরা আরো একটি স্ট্রোক যুক্ত করে দেই, তাহলে এই বর্ণটি হয়ে যাবে ই, তারপরে অ, ও ই অ। এই যে যে অতিরিক্ত স্ট্রোকটা আমরা যুক্ত করছি এটা হলো ই, এবং বাকি পড়ে থাকে অ, এটা আমরা লিখে দিলাম। আচ্ছা, এর পরের যে বর্ণটি সেটা কি ছিল? পরের বর্ণটি আমাদের ও বর্ণ, ও। ও, O. এই ও বর্ণটি দেখেন উল্টাটি, বরাবর একটা দাগ টেনে নিচের দিকে একটা আমরা রেখা দিয়ে দিলাম, এটা হলো ও বর্ণ। এখন এই ও বর্ণর সাথে যদি আমরা আরো একটি অতিরিক্ত স্ট্রোক যুক্ত করি, তাহলে কি হবে? দেখেন অতিরিক্ত এটা এটা আমরা যুক্ত করলাম, ঠিক আছে? তাহলে কি হবে? ইয়ো ই, ই এবং ও ও। এরপরে দেখেন কোন বর্ণটি ছিল? এরপরে ছিল উ বর্ণটি, উ, রস্য উ, বা এগুলো রস্যকার হিসেবে যুক্ত হবে, যেমন ওটা ওকার হিসেবে ব্যবহার হবে, ওকার হিসেবে। তাহলে উ। এখন এই উ বর্ণটির সাথে যদি আমরা আরো একটি এরকম স্ট্রোক দিয়ে দেই, তাহলে কি হবে? ইউ Yo. ই, You. ইও না, ইও না, ই উ, ই উ, ই উ। ইও না, ইও You. হচ্ছে তার আগেরটা, ওর সাথে যে অতিরিক্ত একটা স্ট্রোক ছিল ওইটা হলো ইও। এবং এর পরের যে বর্ণটি আছে সেটা হলো, দেখেন যে হাইফেন অথবা মাইনাস চিহ্নের মতো, এই বর্ণটির নাম হলো উ, নাকে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে হয়, বা দীর্ঘ উকার। উ আচ্ছা হ্যাঁ, এরপর একদম সর্বশেষ যে বর্ণটি ছিল সেটা হলো এরকম সোজা একটা দাগ, সেটা হলো ই ই, অথবা এটা রস্যিকার হিসেবে, যখন এটা আমাদের স্বরবর্ণগুলো কার হয়ে যাবে তখন রস্যিকার হিসেবে যুক্ত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার মিউট করে রাখেন, যখন কথা বলবেন শুধুমাত্র তখন আনমিউট করবেন। এই যে যে ক্লাসে রেকর্ড হচ্ছে আপনারা যখন দেখবেন নিজের কাছে খুব বিরক্ত লাগবে, এই যে আপনাদের যে নয়েজগুলো আসে নয়েজের কারণে, আপনারা একটু দেখে ইয়ে করবেন। কথা বলে কি ভাই, কথা বলতে হবে পারমিশন নিয়ে, সবসময় মিউট রাখতে হবে না। এইগুলো কি বিশৃঙ্খলা করা যাবে না তো? কে? কামরুজ্জামান, কামরুজ্জামান আপনি শুনছেন? জি শুনতে পারি শুনতে পেলে একটু মিউট করে রাখেন। এবং সাব্বির সরকার, সাব্বির সরকার মিউট করেন, যেটাই করেন না কেন ভাই মিউট করে করবেন। আর জাপানিজ ক্লাসে এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করছেন যে স্যার অনলাইনে ক্লাস নাকি অনলাইনে ক্লাসে নাকি খুব বেশি শেখা যায় না। কামরুজ্জামান মিউট করে রাখেন যখন কথা বলবেন, এবং ক্যামেরাটাও বন্ধ রাখবেন, ক্যামেরার আপাতত প্রয়োজন হচ্ছে না। এই প্রশ্নটা না করছিল। কিন্তু এখন আচ্ছা, আপনার বোধহয় আপনি একটু এটা মেইনটেইন করতে একটু সমস্যা হচ্ছে আপনার, ঠিক জি হয়ে স্যার যাবে যদিও, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে আমি মিউট করে দিচ্ছি, আপনি নিজে থেকে ইয়ে করবেন না, বুঝতে পারছেন? জি স্যার আপনাকে তো মিউট করা যাচ্ছে না। নিচে আপনার দেখেন, একদম নিচে, সবার নিচে দেখবেন একটা, এই যে আমি দেখাচ্ছি এখান দিয়ে দেখেন, স্ক্রিনে দেখেন, সেম এরকম একটা অপশন আছে দেখেন, এই যে এরকম এরকম এরকম, অন্য কালারটা দিয়ে দেখছি, এইরকম দেখছেন যে একদম মাইক আঁকানো, মাইক্রোফোনের মতো মাইক, ওইটার উপরে ক্লিক করলে আপনি মিউট হয়ে যাবেন। যেমন আমি যদি দেখেন, আমি একটু মিউট করে দেখাই, আমি এখানে দেখেন আমার মিউট স্যার করে ফেলছে। করে ফেলছে না? ভাই ওটা মিউট করে দিছি আচ্ছা হ্যাঁ, মিলন সাহেব সবাই মিউট, মিলন আপনি, হ্যাঁ আপনি একটু দায়িত্ব সহকারে এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। আপনি তো পারবেন, মিউট তো সবাই করতে পারে। জি স্যার ওটা আচ্ছা, তো যে কথাই ছিলাম, যে যে এক ভদ্রলোক বলল যে অনলাইনে নাকি স্যার খুব একটা শেখা যায় না। তো অনলাইনের বিষয়টা হচ্ছে, আপনার যদি অ্যাটেনশন একদম ফুল না থাকে, অ্যাটেনশন প্রপার অ্যাটেনশন যদি না থাকে, আপনি শিখতে পারবেন না। আপনি যদি ক্লাসে জয়েন করে মোবাইলটা রেখে আপনি মুভি দেখেন, নাটক দেখেন, কার্টুন দেখেন, অথবা মোবাইল ব্রাউজ করেন, অথবা কিছু একটা করেন, তাহলে আপনি শিখতে পারবেন না। আর অনলাইনে যে সমস্যাটা হয় সব থেকে বেশি, সেটা হলো রেকর্ড ক্লাস থাকে। এই রেকর্ড ক্লাস থাকার ফলে অনেকে চিন্তা করে যে ক্লাস আজকে না করলেও চলবে, আমরা রেকর্ড ক্লাসটা দেখে নেব। এই চিন্তাটা যারা করে তারাই হচ্ছে পিছে পড়ে যায়, তারা শিখতে পারে না, এবং ইয়ে হয় কি যে অনলাইনে শেখা যায় না।
কেন ভাই অনলাইনে শেখা যাবে না কেন? অনলাইনে বর্তমান বিশ্বজয় হচ্ছে, বিপ্লব, পুরো অনলাইনের বিপ্লব হয়ে গেছে, তাই না? খুব ভালো শেখা যায় আরো বাস্তবের থেকে, সরাসরি থেকে, কারণ এখানে আমরা বইয়ের উপরে প্রত্যেকটা দাগ, প্রত্যেকটা স্টক, প্রত্যেকটা জিনিস হলো আমরা ক্লিয়ার ভাবে বলার চেষ্টা করি। তো নিজের অ্যাটেনশন রাখতে হবে যদি শিখতে চান। আচ্ছা তাহলে দেখেন, বর্ণমালা আমি ধরে নিচ্ছি আপনাদের বর্ণমালা শেষ, 10টি বর্ণমালা শেষ। তাহলে বর্ণমালা শেষ হওয়ার পরে আমরা চলে যাব বর্ণমালার মধ্যে বলতে স্বরবর্ণ আর কি। স্বরবর্ণ 10টি আপনার শেষ। স্বরবর্ণের পরে আপনার আসবে যেটা, সেটা হলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টি? 14টি। ব্যঞ্জন বর্ণ 14টি। 14টি। হ্যাঁ 14টি। তাহলে আমাদের যেহেতু ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ শেষ, আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে এখন আমাদের পরবর্তী ক্লাস হবে। তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণ 14টি, এটা আমাদের সবার জানা থাকতে হবে। এখন এই 14টি ব্যঞ্জন বর্ণ এইগুলো একদম সোজা, শুধুমাত্র আপনার কোনো টেকনিক দরকার নাই, কোনো কৌশল দরকার নাই ভাই। শুধু মনে করছেন যে এরকম একটা দাগ, এই দাগটার মানে দাগ, এটা একটা বর্ণ, এটার নাম হলো গিয়ক, আপনার মুখস্থ করতে হবে ব্যাস। গিয়ক। ব্যাস এরকম ভাবে হলো আপনি প্র্যাকটিস করবেন। কোনো শর্টকাট, কোনোভাবে কোনো শর্টকাট বা কোনো সহজ ইয়েগুলো আপনার অবলম্বন করবেন না। আপনি চেষ্টা করবেন বিস্তারিতভাবে ডিটেলস আপনার বোঝার বা শেখার জন্য। শর্টকাট কোনোদিনও আপনার সফলতা দিতে পারবে না যে কোনো জিনিসে। আচ্ছা তাহলে আমি ধরে নেই আপনারা সবাই স্বরবর্ণ পারেন, পারেন তো? জি আচ্ছা ইনশাআল্লাহ পারি। হ্যাঁ, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই স্বরবর্ণ পারেন। তাহলে যারা পারেন তাদের জন্য আমি ব্যঞ্জন বর্ণগুলো লিখে দিব, এবং ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দুটাই ক্লাসে, আগামী ক্লাসে থাকবে। আমি শুধুমাত্র এই ক্লাসটায় আমি লিখে দেবো ব্যঞ্জন বর্ণগুলো। ব্যঞ্জন বর্ণ 14টি। এবার দেখেন ব্যঞ্জন বর্ণের প্রথম যে বর্ণ আমরা শিখছি কি, ক, এরপরে খ, এরপরে গ, এরকম ভাবে, তাই না? তো কোরিয়ান ভাষায়ও আমাদের বাংলার সাথে মিলিয়ে তাদের যে বর্ণমালা সেম আমাদের মতো করেই আছে, তবে হুবহু মিল নাই, হুবহু মিল থাকবে না, এটাই স্বাভাবিক, জি যেহেতু বিদেশি ভাষা হুবহু মিল পাবেন না। তবে মজার একটা বিষয় হলো এই কোরিয়ান ভাষা এবং আমাদের বাংলা ভাষার যে গ্রামার, সেটা হলো একদম হুবহু মিল পাবে। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন প্ল্যাটফর্মে যে গ্রামারের যে বিষয়টা, ওটা ইংলিশ গ্রামারের সাথে আপনার সম্পর্ক করে বা তুলনা করে তারপর শেখানো হয়। যেখানে ইংলিশ গ্রামারের সাথে কোনো মিলই নাই কোরিয়ান গ্রামার, সেখানে আমার ওটা তুলনা করার দরকারটা কি? আরেকটা বিষয় হলো দেখেন, ইংরেজিতে আসলে সবাই কিন্তু আমরা ভালো পারি না। ধরেন আমি নিজে ইংরেজি ভালো পারি না, বুঝি না। তাহলে আমার মতো অনেকেই আছেন আপনারা যে ইংরেজিটা দুর্বল ইংরেজিতে। এখন তাদের যদি আমি ইংরেজি গ্রামারের সাথে তুলনা করে আমি যদি গ্রামার শেখাইতে যাই, তাহলে সে কি শিখতে পারবে? পারবে না, কারণ সে ইংলিশ গ্রামারই পারে না। তার তুলনা দিয়ে শেখাইলাম, সে পারবে কি? কিচ্ছু পারবে না। বাট স্যার গতকাল আমার জন্য প্রবলেম হয়ে যায়। আপনার জন্য প্রবলেম হবে না, আমি বুঝতে পারছি। তবে এটা হলো সবার সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আমাদের চিন্তা ভাবনাটা করতে হবে। আর এটা কোরিয়ান এবং জাপানি দুইটা ভাষার সিস্টেম হচ্ছে আপনার, যে আমরা যে আমি কথা বলতেছি, এই যে এই কথাগুলো সাথে সাথে আপনার মিলায়ে মিলায়ে ভাষাগুলো শিখতে হবে। অর্থাৎ আমি যে কথাগুলো বলতেছি আমার সেম কথাগুলো সেম ভাবে আমরা কোরিয়ান ভাষায় ডেলিভারি করব। এই হলো বিষয়গুলো। এই কারণে গ্রামারগুলো ফলো রাখতে হবে। কোরিয়ান গ্রামার দেখেন, আমরা ব্যঞ্জনবর্ণ ছিলাম, যদিও গ্রামারের প্রসঙ্গটা চলে আসলো। কোরিয়ান গ্রামারের যে প্যাটার্ন, সেটা কি আপনারা জানেন? যে গঠন গতকালকে ক্লাসে বোধহয় বলছিলাম আমরা। কোরিয়ান গ্রামারের যে গঠনটা আছে, গ্রামার স্ট্রাকচার আছে, সেটা কি আপনার কারো জানা আছে? জানেন? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এটা স্যার? হ্যাঁ, সাবজেক্ট প্লাস, গতকালকে বলছিলাম তাই না, সাবজেক্ট প্লাস জি জি অবজেক্ট প্লাস ভার্ব। আর আমরা যে বাংলায় কথা বলতেছি এখন, আমি বলতেছি এটা কিভাবে কথা বলতেছি জানেন? সেম নিয়মে আগে সাবজেক্টকে দিচ্ছি, তারপরে অবজেক্টকে বসাচ্ছি, এরপরে হচ্ছে ভার্বকে দিচ্ছি। সুতরাং এটা কোরিয়ান গ্রামার, এটা বাংলা গ্রামার একদম। এই জন্য ভয় পাবেন না। প্রত্যেকটা ভাষার, প্রত্যেকটা দেশের সব থেকে জটিল স্থান হচ্ছে গ্রামার।
বর্ণমালা তো আপনি একদিন ছাড়া 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। কিন্তু গ্রামারের জায়গাটা হচ্ছে ক্রিটিক্যাল একটা জায়গা, বোঝার একটা জায়গা, ওটার কোনো মুখস্থ টুখস্থ চলে না। আর আমাদের যে শেখানোর কৌশল বা আপনাদের যে প্র্যাকটিস করানো হবে, এটা শর্টকাট কোনো সিস্টেম নাই, মুখস্থের কোনো সিস্টেম, আপনার বুঝতে হবে। অর্থাৎ আপনাদের যে কম্পিটিশন বর্তমান সময়ে 170 ছিল 24-এর ভাষা পারদর্শীর মার্ক, পাস মার্ক, সবাই এটা অবগত। আপনাদের 200-র মধ্যে পরীক্ষা দিয়ে কম করে হলে 180 নিশ্চিত করতে হবে। আর ওটা নিশ্চিত করতে হলে আপনার প্রপার ওয়েতে ক্লাসগুলো করতে হবে এবং নিজের ওইভাবে তৈরি করতে হবে। আমরা আপনাদের ভালো রেজাল্ট করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনারা করতে পারেন। আমরা শুধুমাত্র পাস মার্কের চিন্তা করি না যে 120-30 পাইলেই হবে বা 150 পাইলেই হবে। আপনি কিভাবে 200 পান, আমরা হলো সেই দিকে আমরা হাঁটবো যদি আপনি সহযোগিতা করেন, আপনারা সহযোগিতা করেন। তো যাই হোক, আমরা গ্রামারের কথাগুলো বলবো। আমরা যদি অনেক রাত হয়েছে, আপনাদের ক্লাসটা একটু ব্যাকওয়ার্ড টাইম হয়ে গেছে, যাই হোক আমরা একটু ইয়েগুলো দেখি, ব্যঞ্জন বর্ণ 14টি একটু দেখি। আচ্ছা, প্রথম যে বর্ণটি আমি একটু ছোট ছোট করে লিখবো, চেষ্টা করবো এর মধ্যে লেখা যায় কিনা। আচ্ছা, প্রথম যে বর্ণটি দেখেন সেটা হলো এইভাবে। প্রথমে হ্যাঁ, বাম থেকে শুরু করবেন, ডান দিকে যাবেন এবং নিচ দিকে চলে আসবেন, একদম সোজা। এটার নাম হচ্ছে গিয়ক। আচ্ছা, এবার আপনাদের যে শীটটা বা হ্যাঁ, যে পিডিএফ এর যে শীটটা, বেসিকের যে শীটটা দেওয়া হয়েছে, এখানে গিয়কের উপরে লেখা আছে খ গ ক। দেখছেন আপনারা, বিষয়টা ফলো করছেন? এখানে এরকম খ, এরপরে গ, এরপরে ক, দেখছেন এগুলো? জি। আচ্ছা, এইগুলো যদি দেখে থাকেন, আপাতত দেখার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র মনে রাখেন এই বর্ণটার নাম হচ্ছে গিয়ক। বাম থেকে শুরু করবেন, ডানে যাবেন, নিচে চলে আসবেন, এইটাই একটা ব্যঞ্জন বর্ণ কোরিয়ান, আর এটার নাম হচ্ছে গিয়ক। এই নামটা মুখস্থ রাখেন, গিয়ক। এবং তারপরের যে বর্ণটি ছিল সেটা হলো এটার উল্টা দিকে, সেটা হলো এইভাবে দিয়ে এইভাবে, সেটার নাম নিয়ন। সেটা হলো নিয়ন। নিয়ন। এরপরে কি ছিল ওইগুলো দেখেন না, শুধুমাত্র নামগুলো প্র্যাকটিস করেন। তাহলে গিয়ক, নিয়ন, এরপরে বর্ণটি কি ছিল? এটা দ। এটা কি? দিগত। হ্যাঁ, এটা হলো দ্বিগুত। দ্বিগুত। হ্যাঁ, দ্বিগুত। এবং তারপরের যে বর্ণটি ছিল সেটা হলো এইভাবে, সেটার নাম ছিল কি? রিও। রিয়ল। রিওল বলবেন না, রিউল, মানে ও দিয়ে না বলে ও দিয়ে বলবেন। আর এটা আপনারা আরো ক্লিয়ার হবেন পরবর্তীতে, এগুলো আসবে। যাই হোক, রিউল। হ্যাঁ, এরপরে যে বর্ণটি ছিল সেটা হলো কি ছিল? এইভাবে একটা বক্স, চতুর্ভুজ। নিয়ম। হ্যাঁ, একটা চতুর্ভুজের মতো। আচ্ছা, মুছে গেছে, এটা আমরা আবার লিখছি। এটা হলো মি নিয়ম। উম। গিয়ক। তারপরে যে বর্ণটি ছিল সেটা হলো এইভাবে। যদিও আপনি এরকম রাউন্ড শেপে না দিয়ে আপনি করতে পারেন, আপনি হচ্ছে দেখেন এই যে এইভাবে করতে পারেন। যদি আমি লিখতে গেলে আমার রাউন্ড হয়ে যায় লিখতে লিখতে, মানে অনেক ফাস্ট লেখার অভ্যাসের ফলে এরকম হয়। তো এটা হলো, দেখেন ওটা কি, এটা কি? বিয়োগ। বিয়োগ। এরপরে যে বর্ণটি সেটা হলো কি? লেখার যে পদ্ধতি দেখেন, এখান থেকে শুরু করে উপরে গেলাম এবং এইখান থেকে এইভাবে নিচের দিকে চলে আসলাম। এই বর্ণটির নাম হলো সিউত। তারপরের যে বর্ণটি ছিল সেটা কি? একটা গোল ছিল, গোল বৃত্তাকার, আর এটার নাম হলো ইয়ং। এটার নাম হলো হ্যাঁ ইয়ং বলে, আবার ইয়ং, আপনারা যেটাই বলেন বলতে পারেন, সমস্যা ইয়ং বা ইয়ং। যাই হোক, বাংলা উচ্চারণের সাথে তো কোরিয়ান উচ্চারণ ততটা চায় না, আমি যতটুকু কোরিয়ান টিচারদের প্রোনাউন্সিয়েশন দেখলাম। হ্যাঁ হ্যাঁ, যাবে না, এটা স্বাভাবিক। তো আমার একটু ভুল হতে পারে, আচ্ছা বুঝতে পারছি। যাই হোক, এই ইয়েগুলো, আর পরবর্তীতে যে এটা গিয়ক, আপনার এটার নামটার মনে রাখার কোনো প্রয়োজন হবে না। তবে প্রথম দিকে আপনার শেখার সময় এই বর্ণটির নাম যে গিয়ক ছিল সেটা আপনার জানতে হবে, মুখস্থ থাকতে হবে। পরবর্তীতে আপনার গিয়ককে কোথাও উচ্চারণ করতে হবে না, ওটা ক, গ, খ এরকম ভাবে উচ্চারণ হবে। যাই হোক, আমরা পরবর্তী ধাপে সেগুলো শিখবো। আচ্ছা, তারপরে যে বর্ণটি দেখেন, আমি বর্ণটি লিখবো। আমরা যে সিউত বর্ণটি লিখছি, সিউত, এই সিউতের মতো আমরা আরেকটি বর্ণ নিই, আরেকটি বর্ণ লিখি। লেখার পরে আমরা অতিরিক্ত আরেকটি উপর দিকে একটা স্ট্রোক যুক্ত করে দেই, এখানে এইভাবে দেখা যায়। যদি এইভাবে যুক্ত করে দেই তাহলে এই বর্ণটি কি হয়ে যাবে? বর্ণটি হয়ে যাবে জিউত বর্ণটি, জিউত, জিউত বর্ণটি। এখন এই জিউতটি লেখার সময় লক্ষ্য রাখবেন যেন এরকম গিয়ে এরকম উপরে যে মাথায় দেখেন হালকা একটু বের হয়ে আছে, এখান থেকে এরকম যেন বের হয়ে না থাকে, কোনো সুযোগ নাই বের হয়ে থাকার, বরং হ্যাঁ, বরং এরকম মিশিয়ে একদম ভাবে দিতে হবে। ঠিক আছে? এবারে দেখেন
এই জিউত বর্ণটা সিউত লিখতে পারলে আমরা জিউতটা লিখতে পারলাম। এবার জিউতের পর আমরা সিউত বর্ণটা লিখতে পারি কিভাবে? আগে হচ্ছে এই বর্ণটি নিব সিউত, এইটা নিলাম। এইটা নেওয়ার পরে এটা আপনি দুইটা পদ্ধতিতে লিখতে পারবেন। সেটা হলো আপনি চাইলে এখান থেকে স্ট্রোকটা মাথা একটু বের করে দিতে পারেন, এরকম একটু মাথা দেখেন বের হয়ে আসে উপর দিকে, যে আরেকটু বের করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, দেখতে সিউত পাচ্ছেন? তাহলে এই বর্ণটি হয়ে যাবে সিউত। এখন এইটা আমি কিভাবে লিখি? এইটা আমি যেভাবে লিখি দেখেন, জিউত লিখে এবং জিউতের উপরে আলাদা একটা এরকম স্ট্রোক দিয়ে দিই, আরেকভাবে লেখা যায়। অতিরিক্ত ভাবে দিয়ে দিই। তবে আপনার যে যতভাবে লেখেন না কেন আপনি এই দুই ভাবে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এই বর্ণটির নাম কি? সিউত সিউত। আচ্ছা, এরপরের যে বর্ণটি আসবে সেটা কি দেখেন, সিউত। সেটা হলো কিউব। কিউবটা কিভাবে লিখবেন? আপনারা এফ বর্ণটি সবাই চিনেন, এটা হলো উল্টা করে লিখলে যেরকমটা হয়, উল্টা কিউব করে লিখলে যেরকমটা হয়, এটা এই বর্ণটির নাম হলো কিউব কিউব। এরপরে যে কিউব। বর্ণটি, যে ইংরেজিতে আপনার যে ই বর্ণটি আছে ইংলিশে, ই ও বর্ণটি যদি আপনি লিখেন তাহলে এই বর্ণটির নাম কি? এই কিউব ই বর্ণটির নাম হলো থিউত। থিউত। এবং আরো সর্বশেষ দুইটি বর্ণ আছে, সেটা দেখেন যে ফিউ। হ্যাঁ, আরেকটা কি ফিউব। এই ফিউবটা আপনারা যে মোবাইলের যে একটা বাটন আছে হ্যাশ বাটন, আমরা এইভাবে দিই না অনেক সময় হ্যাশ, ঠিক আছে? তো এইটা লেখার সময় আপনারা এইভাবে করবেন, এইভাবে দুটো ইয়ে দিয়ে মাঝখানে এইভাবে দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। কিউব দেখতে কিছুটা ময়ের মতো দেখা যায়। তাহলে এই বর্ণটি কি হবে? কিউব ফিউব। ফিউ। ফিউব, হ্যাঁ। এরপরে যে বর্ণটি আছে সেটা হলো হিউত। Cute. একটা ইয়ং এর মধ্যে কেউ উপরে এরকম একটা স্ট্রোক দিয়ে অতিরিক্ত আরো একটা স্ট্রোক উপরের দিকে দিবেন, অথবা এরকম ভাবে দিয়ে অতিরিক্ত স্ট্রোক এইভাবে দিবেন, তাহলে এই কিউব বর্ণটি হয়ে যাবে। এই বর্ণটির নাম কি? কিউব Cute. হিউত। তাহলে এই হলো কয়টা হয়েছে দেখেন তো, একটা 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 14টাই আছে। তাহলে এই হলো ব্যঞ্জন বর্ণ 14টি। আপনার কাজ হচ্ছে এইগুলো হচ্ছে কোনো বর্ণ না, মনে করেন আপনি একটা দাগ টাক, মানে আমাদের কাছে তো দাগ দাগ দুগের মতোই মনে হয়, তাই না? জাপানিজ এবং কোরিয়ান যে বর্ণমালাগুলো আছে, তো এই দাগগুলোকে আপনি বর্ণ হিসেবে, এটা নাম যে গিয়োক, এটা হলো মুখস্থ করতে হবে। আপনি কিভাবে করবেন এটা হলো আপনার ব্যাপার, মুখস্থটা করতে হবে। যে আমি বা এখান থেকে শুরু করবো এরকম ভাবে, এরকম বর্ণ একটা লিখলাম, দাগ দিলাম, এই বর্ণটার নাম হলো গিয়োক। গিয়োক। এখন এই বর্ণটা যদি আমরা উল্টা করে দেই, দেখেন এই পাশে দেওয়া আছে, তাহলে হয়ে যাবে নিয়ন। দ্বিগুত লেখার সময় এগুলো প্রত্যেকটা আপনার যে বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, খুব সুন্দরভাবে একদম হুবহু লেখার ট্রাই করবেন। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে নামগুলো আছে দেখেন, গিয়ক হুবহু রাখবেন, এলোমেলো করা যাবে না। দ্বিগুত হুবহু রাখবেন। মেয়ুম হুবহু রাখতে হবে। সিউত হুবহু রাখতে হবে। জিউত, খিউক, ফিউব যা আছে, নিউন, এরপরে রিউল, বিউব, ইয়ং বা ইয়ং যেটাই বলেন, সিউত, থিউত, হিউত, এগুলো একদম হুবহু রাখতে হবে। আর আপনাদের হচ্ছে নোট খাতা করতে হবে এখন থেকেই, যে আপনাদের কিছু কিছু ব্যাপার আছে বা গ্রামারগুলো আছে, এগুলো সবগুলো নোট করবেন। আচ্ছা, তাহলে এই ছিল আপনাদের বর্ণমালা 14টি। এখন আগামীকালকে যেহেতু আপনাদের গ্রুপটা ইয়ে করা না, কোনো মেসেজ পারমিশন বন্ধ রাখা নাই, আপনারা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এই দুই বর্ণই সুন্দরভাবে লিখবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর লেখার প্র্যাকটিস করার বা মুখস্থ করার যে সিস্টেম, সেটা হলো লিখে লিখে প্র্যাকটিস করবেন। লিখে লিখে খাতায় লিখবেন, মুখ দিয়ে উচ্চারণ করবেন, খাতায় লিখবেন, মুখ দিয়ে উচ্চারণ করবেন, এইভাবে হচ্ছে প্র্যাকটিসগুলো করবেন। তো প্র্যাকটিস করার পরে আপনারা না দেখেই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ খাতায় লিখবেন। লেখার পরে ভুল হোক যাই হোক আপনি মিলাইতে যাবেন না, সেইটার না মিলিয়েই ছবি তুলে আপনারা গ্রুপে দিয়ে দিবেন। আমরা ক্লাসের শুরুতে আমরা সেই বিষয়গুলো, সেই খাতাগুলো দেখব, দেখে কার কোথায় ভুল আছে, কার কি সমস্যা আছে, সেইগুলো নিয়ে আমরা ছোট্ট করে একটা আলোচনা করে ফেলবো ওই সময়ের মধ্যেই।
আর আরেকটা বিষয় হলো গতকালকে অনেকেই বা কেউ কেউ ক্লাসে যুক্ত হতে পারেন নাই বা অনেক রাত বিধায় অনেকে যুক্ত হতে পারছেন না, তাদের জন্য রেকর্ড ক্লাস থাকবে। তারা হচ্ছে যদি ব্যঞ্জন বর্ণ না পারেন শুধুমাত্র স্বরবর্ণগুলো খুব সুন্দরভাবে শেষ করতে হবে। তো বাড়ির কাজ আপনাদের যে হোমওয়ার্ক সেগুলো হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, যারা দুটোই কমপ্লিট করতে পারবেন দুটোই না দেখে লিখে গ্রুপে দিবেন, আর যারা একটা পারবেন শুধুমাত্র স্বরবর্ণ, শুধুমাত্র তারা স্বরবর্ণগুলোই করবেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ কে করছেন বলেন কি বলতে চান? হ্যাঁ, মিলন। মিলন বলেন তো, আবার শোনা যায় না আপনার কথা ভালো। হ্যাঁ, সিউত আপনি অন্যরকম দেখছেন? আপনি তো হচ্ছে দুই রকম করে লিখছেন, মানে একটা হচ্ছে উপরে টান দিয়ে দিলেন আর একটা হ্যাঁ হ্যাঁ, দুই রকম, আপনি যে কোনো একটা ফলো করবেন, যে কোনো একটা ফলো করলেই হবে। এদের মধ্যে মানে স্ট্যান্ডার্ড কোনটা, যেটা ফলো করলে আমরা মানে বইয়ের সাথে মিল পাবো? আচ্ছা, এগুলো কি লিখে রাখেন নাই? এগুলো কি নোট করেন নাই? জি স্যার। আচ্ছা, নোট করলে এটা ওই সিউত যে লেখা আছে বা হিউত যে রিপিট রিপিট মানে দুইভাবে লেখা যাবে, এগুলো হচ্ছে আপনারা খাতায় একটা নোট করবেন, যে কোনো একটাকে চয়েস করবেন, যে কোনো একভাবে লিখবেন, তাহলেই হবে। ঠিক আছে ভাইরে ভাই, এ তো কিছুই না, কোরিয়ান যে বর্ণমালা কিচ্ছু না, জাপানিজ বর্ণমালা মাথা ঘুরে যাওয়ার মতো। তাদের 50,000-এর বেশি বর্ণমালা আছে শুধু কানজি, 50,000-এর বেশি বর্ণমালা, চিন্তা করা যায়। N5 করতে গেলে 120টার মতো লাগে। আর এই যে কয়েক ধরনের বর্ণমালা, কাতাকানা, হিরাগানা, কোরিয়ান বর্ণমালা তো একদম সহজ। আপনার তো শুকরিয়া আদায় করেন যে কাঞ্জি নাই, কোরিয়ানরাও তো কাঞ্জি ব্যবহার করতো, চাইনিজ বর্ণমালা একটা সময়। তো ভাষাটাকে সাউথ সহজ করার চীনা অর্থে, কোরিয়ান ব্যবহার করেন। হ্যাঁ সহজ করার অর্থে এটা হচ্ছে এই যে যে আপনার যে কাঞ্জির, কাঞ্জি থেকে মডিফাই হয়ে তারা এই বর্ণমালায় পদ্ধতিতে আসছে সেজং রাজা থেকে। যাই হোক, এগুলো বিষয় পরবর্তী ক্লাসে আবার ইনশাল্লাহ একত্রিত হব। আর ভর্তির যে বিষয়টা আজকে থেকেই এখন থেকেই চেষ্টা করবেন যে ভর্তি নিশ্চিত করার। আপনাদের যে মানে প্রধান গ্রুপ হবে সেই গ্রুপে আমি আস্তে আস্তে ইনভলভ করব। যদিও আপনাদের একটু সংখ্যা কম হবে সম্ভবত, কোরিয়ান হয়তো 15 থেকে 20 জন ক্লাস খুব ভালোভাবে করতে পারবেন আশা করা যায়, অল্প মানুষ যেহেতু সবাই কথা বলতে পারবেন। আর ভর্তিটা নিশ্চিত করেন, নিশ্চিত করলে আপনাদের যে তথ্যগুলো আছে আমরা পেলে আমরা আপনাদের যে ব্যাচের যে টাইমটা কোন সময় ক্লাস করানো নেওয়া যায় সেটা নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি, যে কিভাবে কি করলে কোন সময় করলে ভালো হয়, সেই হিসেব করে আমরা একটা শিডিউল করব। ঠিক আছে। আর হ্যাঁ, মেহেদি মেহেদি হাসান উঠছে, হ্যাঁ বলেন মেহেদি সাহেব বলেন। স্যার এই 10টায়